বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে বিবেক রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়ে হাসপাতালের আইসিইউর বাইরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর তার জীবন বাঁচানোর জন্য রক্তের হাহাকার চারদিকের পরিবেশকে আরও ভারী করে তুলেছে। হাসপাতালের করিডোরে সাদা দেয়ালগুলোর মাঝে এক তীব্র নীরবতা এবং ভয়ের আবহ তৈরি হয়েছে, যেখানে শিউলি তার চোখের জল ধরে রাখতে পারছে না এবং সোহাগ তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। অন্যদিকে শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চালাতে চালাতে সূর্য নিজের মনের ভেতরের অস্থিরতা আর মদের তৃষ্ণা নিয়ে এক অদ্ভুত টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছে, যা তাকে এক মদ্যপ পথচারীর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী সমান্তরাল ঘটনা এবং মানুষের ভেতরের মানসিক দ্বন্দ্বের এক গভীর সামাজিক ও আবেগঘন রূপ রূপায়িত হয়েছে এই কাহিনীর প্রতিটি লাইনে। হাসপাতালের করিডোরের বাতাস তখনও ক্লোরোফর্ম আর ওষুধের কড়া গন্ধে ভারী হয়ে আছে, যেখানে প্রতিটা সেকেন্ড যেন এক একটি যুগের মতো কাটছিল। বিবেকের নিথর দেহটা যখন অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্ট্রেচারে করে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল এবং তার শার্টের সাদা কাপড়টা সম্পূর্ণ লাল রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা অত্যন্ত দ্রুততার সাথে তাকে পরীক্ষা করে জানান যে তার মাথায় এবং বুকে মারাত্মক আঘাত লেগেছে এবং শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার কারণে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। নার্স ও চিকিৎসকের তাড়াহুড়ো এবং মেডিকেল যন্ত্রপাতির ধাতব শব্দ হাসপাতালের ওই শান্ত পরিবেশকে নিমেষেই এক চরম আতঙ্কের রণক্ষেত্রে পরিণত করে তোলে। সোহাগ আর শিউলি যখন এই দৃশ্য দেখছিল, তখন তাদের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল এবং তারা বুঝতে পারছিল না যে এই আকস্মিক বিপর্যয় তারা কিভাবে সামাল দেবে। ডাক্তার আইসিইউ থেকে অত্যন্ত গম্ভীর মুখে বেরিয়ে এসে যখন জানালেন যে বিবেকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি তার জন্য প্রয়োজনীয় নেগেটিভ গ্রুপের রক্ত জোগাড় করা না যায় তবে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে, তখন পুরো করিডোরে এক হাহাকার নেমে আসে। হাসপাতালের ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় যে এই বিরল গ্রুপের রক্ত বর্তমানে তাদের স্টকে একেবারেই নেই, যা শুনে সবার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। শিউলি তখন আর নিজের আবেগকে ধরে রাখতে পারছিল না এবং তার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা নেমে আসছিল, যা দেখে সোহাগের নিজের বুকটাও কেঁপে উঠছিল। শিউলি অত্যন্ত আকুল হয়ে সোহাগের হাত দুটো জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে যে, সোহাগ, বিবেক কি আসলেই আমাদের মাঝে ভালো হয়ে ফিরে আসবে? ও কি আমাদের এভাবে ছেড়ে চলে যাবে? সোহাগ নিজের ভেতরের চরম উদ্বেগ আর ভয়কে লুকিয়ে রেখে মুখে একটা কৃত্রিম ভরসার হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং শিউলির মাথায় হাত বুলিয়ে অত্যন্ত নরম গলায় বলে যে, তুমি একদম চিন্তা করো না শিউলি, আমাদের বিবেক খুব শক্ত ছেলে এবং সে নিশ্চয়ই এই লড়াইয়ে জিতে আমাদের মাঝে ফিরে আসবে। ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এবং হাসপাতালের কর্মীরা ইতিমধ্যেই শহরের অন্যান্য ব্লাড ব্যাংক ও রেড ক্রিসেন্টের সাথে যোগাযোগ করে রক্তের সন্ধানে বেরিয়ে পড়েছেন। তাই আমাদের এখন ভেঙে পড়লে চলবে না, বরং শক্ত থাকতে হবে। সোহাগের এই সান্ত্বনার বাণী শিউলির মনে কিছুটা আশার আলো জড়ালেও তার ভেতরের আশঙ্কা পুরোপুরি দূর করতে পারছিল না, কারণ আইসিইউর ভেতরের মনিটরের বিপিং শব্দ বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছিল, যা বিবেকের জীবনের প্রতিটা মুহূর্তের লড়াইকে স্মরণ করিয়ে দিচ্ছিল। হাসপাতালের কয়েকজন বিশ্বস্ত কর্মী এবং সোহাগের পরিচিত কিছু ছেলে তৎক্ষণাৎ মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যাতে যেভাবেই হোক সেই নির্দিষ্ট গ্রুপের রক্ত দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে আসা যায়। ঠিক একই সময়ে হাসপাতালের এই করুণ দৃশ্য থেকে বহু দূরে শহরের এক ব্যস্ত রাজপথে মার্সিডিজ গাড়ির স্টিয়ারিং ধরে বসেছিল সূর্য, যার মনের ভেতর চলছিল এক সম্পূর্ণ ভিন্ন রকমের অস্থিরতা। সূর্য পেশায় একজন অত্যন্ত সফল এবং ধনী ব্যবসায়ী হলেও তার ব্যক্তিগত জীবন ছিল এক তীব্র একাকিত্ব এবং মদের নেশায় আসক্ত, যা তাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়াত। সেদিন ছিল শুক্রবার, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী শহরের সমস্ত মদের দোকান এবং বারগুলো সম্পূর্ণ বন্ধ থাকার দিন, যা সূর্যের মতো একজন তীব্রভাবে আসক্ত মানুষের জন্য ছিল এক চরম যন্ত্রণাদায়ক বিষয়। গাড়ি চালাতে চালাতে সূর্যের কপালে উদ্বেগের ঘাম জমছিল এবং সে মনে মনে ভাবছিল যে আজকে যদি কোনোভাবে একটু হুইস্কি জোগাড় করা যেত, তবে তার এই শরীরের ভেতরের কাঁপুনি আর মাথার তীব্র যন্ত্রণাটা অন্তত কিছুটা কমত। সে স্টিয়ারিংয়ের উপর বারবার চাপ দিচ্ছিল এবং তার দৃষ্টি রাস্তার চারপাশের বন্ধ দোকানগুলোর দিকে ঘুরে যাচ্ছিল, যেখানে সে কোনো চেনা বুটলেগার বা অবৈধ বিক্রেতার সন্ধান পাচ্ছিল কিনা তা দেখার চেষ্টা করছিল। মনের এই তীব্র উগ্রতা আর মদের তৃষ্ণার কারণে সূর্যের মনোযোগ গাড়ি চালানোর উপর থেকে সম্পূর্ণ সরে যাচ্ছিল, যার ফলে সে গাড়ির গতিসীমা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল এবং সামনের রাস্তার দিকে তার খেয়াল ছিল না।
হঠাৎ করেই একটি তীব্র ব্রেক কষার শব্দে পুরো রাস্তা কেঁপে ওঠে এবং সূর্যের গাড়িটি 1 ইঞ্চি দূরত্বের জন্য একজন মানুষের গায়ে ধাক্কা লাগা থেকে বেঁচে যায়। অত্যন্ত মাতাল অবস্থায় এক মধ্যবয়স্ক দরিদ্র লোক ভারসাম্য হারিয়ে ঠিক সূর্যের গাড়ির সামনে এসে পড়ে এবং ব্রেকের ধাক্কায় সে রাস্তার এক পাশে ছিটকে পড়ে যায়। সূর্য অত্যন্ত রেগে গিয়ে গাড়ির দরজা খুলে তীব্র গতিতে বেরিয়ে এসে সেই লোকটার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাকে নানা রকমের অপমানজনক কথা শোনাতে শুরু করে। সূর্য অত্যন্ত কর্কশ গলায় বলতে থাকে যে তোর কি মরার বয়স হয়েছে, চোখ কি কপালে উঠেছে নাকি, যে এভাবে রাজপথের মাঝখান দিয়ে অন্ধের মতো হাঁটছিস এবং আমার এত দামি গাড়ির সামনে এসে মরতে চাইছিস। লোকটা মাটিতে পড়ে গিয়ে কিছুক্ষণ ঝিমঝিম মাথা নিয়ে বসে রইল এবং যখন সে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল তখন সূর্য দেখতে পেল যে লোকটার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে আছে এবং তার শরীর থেকে সস্তা বাংলা মদের তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। লোকটা এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল যে সে সূর্যের এত বড় বড় কথা আর গালিগালাজ সম্পূর্ণভাবে বুঝতেও পারছিল না, বরং সে নিজের মনেই এক অদ্ভুত মাতাল হাসি হাসছিল এবং তার পা দুটো ক্রমাগত ডানে বামে দুলছিল। সূর্য যখন লোকটার এই চরম অচেতন এবং নেশাগ্রস্ত অবস্থা লক্ষ্য করল তখন তার রাগের চেয়েও বড় হয়ে দেখা দিল এক তীব্র বিস্ময় এবং ঈর্ষা। সূর্য মনে মনে হিসেব করতে শুরু করল যে আজকে যদি ফ্রাইডে বা শুক্রবার হয় তবে এই শহরের সমস্ত বড় বড় লাউঞ্জ, 5 স্টার হোটেল এবং বারের লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলো আইনগতভাবে সম্পূর্ণ বন্ধ থাকার কথা। সে নিজে এত টাকা এবং ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও এই বন্ধের দিনে নিজের জন্য 1 ফোঁটা দামি হুইস্কি বা স্কচ জোগাড় করতে পারছে না, অথচ এই রাস্তার ধারের এক সামান্য ভিখারি বা দিনমজুর প্রকৃতির লোক কিভাবে ভর দুপুরে এমন তীব্র নেশায় চুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। সূর্যের ভেতরের অহংকার আর মদের প্রতি তীব্র লালসা তাকে বাধ্য করল সেই দরিদ্র লোকটার মুখোমুখি হতে এবং সে লোকটার কলার চেপে ধরে অত্যন্ত আক্রোশের সাথে জিজ্ঞাসা করল যে এই শোন, তুই এই ড্রিঙ্কস বা মদ কোথায় থেকে পেয়েছিস তা আমাকে এখনই বলবি। সেই দরিদ্র ও মদ্যপ লোকটা কলার ধরা হাতটার দিকে তাকিয়ে একটা মলিন ও উদাসীন হাসি হাসল, যে হাসির মধ্যে লুকিয়েছিল এক গভীর সামাজিক সত্য ও উপহাস। লোকটা তার জড়ানো গলায় অত্যন্ত শান্তভাবে জবাব দিল যে বাবু, আমরা হলাম এই শহরের একদম নিচুতলার গরিব মানুষ। আমাদের জীবন আর আমাদের নেশার কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা নিয়মকানুন নাই। আমরা যখনই একবেলা হাড় ভাঙা খাটুনি শেষ করি তখনই আমাদের বস্তির কোনায় বা খালাসির দোকানে সস্তা বাংলা মদ সব সময়ই পাওয়া যায়, তার জন্য কোনো বড় বড় বারের দরকার হয় না। কিন্তু আপনারা হলেন এই শহরের অনেক বড় লোক আর বাবু মানুষ, আপনাদের আইনের খাতায় অনেক নিয়ম আছে, আপনাদের সমাজ দেখার বিষয় আছে, আর সেই কারণেই আপনাদের জন্য ফ্রাইডে বা বন্ধের দিনের মতো এত সব নিয়ম আছে যা আমাদের মতো গরিবের জীবনে খাটে না। লোকটার এই সহজ অথচ অত্যন্ত ধারালো কথাগুলো সূর্যের বুকের ভেতর গিয়ে তীরের মতো বিঁধল এবং সে বুঝতে পারল যে টাকা দিয়ে পৃথিবীর সমস্ত সুখ বা আনন্দ কেনা গেলেও প্রকৃতির কিছু অদ্ভুত সমীকরণ আছে যা গরিব আর ধনীর ভেতরের ব্যবধানকে এক নিমেষে উল্টে দিতে পারে। সূর্য লোকটাকে ছেড়ে দিয়ে ধীর পায়ে নিজের গাড়ির দিকে ফিরে এলো, যখন তার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা এবং হাসপাতালের ওই প্রান্তে বিবেকের জীবনের জন্য রক্তের তীব্র লড়াই এক অদৃশ্য সুতোয় এই শহরের সমস্ত মানুষের ভাগ্যকে একসাথে বেঁধে দিচ্ছিল।